শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। জি, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম সালাম ভাই। শোনা যাচ্ছে না? ওকে, ফাইন। দেখেন, আজকে আমরা সমাধান করব বাংলাদেশ ব্যাংকের 2008 এবং 2015 সালের সহকারী পরিচালক পদের প্রশ্নগুলো। আহ, এই প্রশ্নগুলো সহজ, কঠিন না, সহজ প্রশ্ন। দুইটা সালের একদম কম প্রশ্ন দিছে গণিতে, একটাতে বোধহয় 15টা প্রশ্ন আসছিল গণিত থেকে, আরেকটাতে আসছিল 10টা। এই 25টা প্রশ্ন আজকে আমরা একটু সমাধান করব। দেখেন, আমরা প্রথমেই 2008 সালের প্রশ্নটা একটু সমাধান করি। এখানে কি বলা হচ্ছে যে when an object is sold for টাকা 250, the seller makes 25% profit. What is the cost price of the object? বলতেছে যে একটা জিনিস 250 টাকা দিয়ে বিক্রি করলে 25% লাভ হবে। তো জিনিসটার ক্রয় মূল্য কত, এটা জিজ্ঞাসা করছে। 250 টাকা দিয়ে যদি বিক্রি করি তাহলে 25% লাভ করতে পারবো। তো জিজ্ঞাসা করছে যে জিনিসটা আমি কত টাকা দিয়ে কিনছি। তাহলে খেয়াল করেন, আমরা ধরেই নিব যে আমার কস্ট প্রাইস কত টাকা, 100 টাকা। প্রফিট করতে পারবো কত, 100-25% অর্থাৎ 25 টাকা। তো 100 টাকার উপরে যদি আমি 25 টাকা প্রফিট করি, তাহলে জিনিসটা আমি বিক্রি করতেছি কয় টাকা দিয়ে? আপনি বলবেন যে ভাইয়া 125 টাকা দিয়ে আপনি বিক্রি করতেছেন। সো আমাদের এই বোর্ডে সেলিং প্রাইস যেটা দেখা যাচ্ছে 125 টাকা, প্রশ্নে বলতেছে যে সেলিং প্রাইস কত, 250 টাকা। তাহলে 125 সমান সমান যদি 250 হয়, তাহলে 1 সমান সমান কত হবে, 2 হবে। 1 সমান সমান 2 হইলে জিজ্ঞাসা করছে যে কস্ট প্রাইস কত, অর্থাৎ এই 100 কত। তাহলে এই 100 সমান সমান আমরা লিখতে পারি 200 টাকা, তাই না? কারণ 2 1 200, তার মানে জিনিসটার দাম হচ্ছে 200 টাকা। বুঝা গেছে? জি, ওয়ালাইকুম আসসালাম। পরেরটাতে চলে যান। দেখেন, এখানে বলা হচ্ছে যে দ্য সেলিং প্রাইস অফ 8 অ্যাপলস ইজ ইকুয়াল টু দ্য পারচেস প্রাইস অফ 10 অ্যাপলস। হোয়াট ইজ দ্য প্রফিট মার্জিন? বলতেছে যে 8টা আপেলের বিক্রয় মূল্য সমান সমান 10টা আপেলের ক্রয় মূল্য। তো এখানে প্রফিট কত হয়েছে, কত পার্সেন্ট প্রফিট হয়েছে? দেখেন, আমি যদি ধরে নেই যে একটা আপেলের বিক্রয় মূল্য এসপি টাকা, একটা আপেলের বিক্রয় মূল্য কত, এসপি, তাহলে একটার বিক্রয় মূল্য এসপি হলে 8টার বিক্রয় মূল্য কত হবে? আপনি বলবেন যে 8 এসপি। এইটা সমান সমান কত? বলতেছে যে 10টা আপেলের ক্রয় মূল্য সমান। তাহলে একটা আপেলের ক্রয় মূল্য যদি আমি সিপি টাকা ধরি, তাহলে 10টা আপেলের ক্রয় মূল্য কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 10 সিপি হবে। তাহলে এই দুইটা গুণ অবস্থায় আছে, 8 আর এসপি গুণ অবস্থায়, 10 আর সিপি গুণ অবস্থায়। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো এই পাশে এসপি ছিল, সিপি এই পাশে নিচে চলে যাবে, এই পাশে 10 ছিল, 8 এই পাশে নিচে চলে যাবে। আমরা যদি এদেরকে একটু ছোট করি, 2 দিয়ে ভাগ করে এখানে 5, 2 দিয়ে ভাগ করে এখানে 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার সেলিং প্রাইস দেখাচ্ছে 5 টাকা, কস্ট প্রাইস দেখাচ্ছে 4 টাকা। তাহলে আমার প্রফিট কত হবে? আমার এখানে প্রফিট কত হবে? আপনি বলবেন যে 5 থেকে 4 বিয়োগ করলে এই যে 1 টাকা, এটা আমার প্রফিট হবে। তাহলে 1 হচ্ছে আমার প্রফিট। তো আমাকে জিজ্ঞাসা করছে যে প্রফিট মার্জিন অর্থাৎ প্রফিট পার্সেন্টেজটা কত। তো এখন কথা হচ্ছে যে ভাই, এই যে প্রফিট, এই প্রফিটটা মূলত আমাকে হিসাব করতে হবে কস্ট প্রাইসের উপরে। ঠিক আছে? লাভ লসের হিসাব কস্ট প্রাইসের উপরে হয়। তাহলে এই যে কস্ট প্রাইসের সাপেক্ষে প্রফিটটা কত পার্সেন্ট হবে? আপনি বলবেন যে ভাইয়া কস্ট প্রাইস এখানে দেখতে পাচ্ছি 4 টাকা, তাহলে কস্ট প্রাইস 4 টাকা, প্রফিট করছি আমি 1 টাকা,
তার মানে 4 টাকার ওপর 1 টাকা প্রফিট করছি। এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখাই তাহলে আমরা কত পার্সেন্ট দেখাইতে পারবো? 25% দেখাইতে পারবো। উত্তর নাই এখানে, নান অফ দিস হবে। 25% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কবে শেষ হবে জানি না, আমি একটু ওই ব্যাচটাতে ম্যাক্সিমাম জিনিস পড়ানো হয়েই গেছে প্রায়। আজকে বোধহয় 19 নম্বর ক্লাস করলাম, মানে ম্যাক্সিমাম টপিকস আমি পড়াই ফেলছি। এখন বাকি আছে মানে টাইম ডিস্টেন্সের আজকে একটা ক্লাস করছি, আগামীকালকে ক্লাস নেওয়ার কথা মনে হয় না যে নিতে পারবো, আবার শনিবারে হয়তো ক্লাস নেব। তো এখন বাকি আছে ধরেন যে পড়ানোর মতো টাইম ডিস্টেন্স আর হচ্ছে নাম্বার সিস্টেম, আর অন্য যেগুলো আছে যেমন সিকোয়েন্সের জ্যামিতির পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি এগুলো বাকি আছে। ঠিক আছে, চেষ্টা করতেছি, দেখি রমজানের মধ্যে শেষ করে দিব বা রমজানের আগে যদি পারি শেষ করে। আমি এখন একটু অনিয়মিত হয়ে গেছি তো, মানে প্রতিদিন আমি চাইলেও ক্লাস নিতে পারতেছি না। আশা করি ওটা রমজানের মানে প্রথমের দিকে শেষ হয়ে যাবে ওই ব্যাচটা, কারণ 50টা ক্লাস দিতে চাইছি তো, মানে 46টা মেইন ক্লাস আর 5টা এমনি বোনাস ক্লাস দেবো। রেকর্ডেড দিব, দেরি আছে, কোর্স শেষ হবে তারপরে। দেখেন 3 নম্বর দেখেন, এখানে কি বলা হচ্ছে যে হোয়াট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ওয়াজ পেইড টাকা 60,000 আর্নড টাকা 6,000 ইন ইন্টারেস্ট ইন 5 ইয়ার্স। বলতেছে যে 60,000 টাকা শতকরা কত পার্সেন্ট হারে বিনিয়োগ, মানে 60,000 টাকা বছরে কত পার্সেন্ট হার সুদে বিনিয়োগ করলে 5 বছরে আপনি 6,000 টাকা সুদ পাবেন। 60,000 টাকা কত পার্সেন্ট হার সুদে বিনিয়োগ করলে 5 বছরে 6,000 টাকা সুদ পাওয়া যাবে, এটা আমাকে বের করতে হবে। মূল কথা এখানে আমাকে রেট পার্সেন্টটা কত এটা বের করতে হবে। সো রেট পার্সেন্ট কীভাবে বের করতে হয়, এর আগের ক্লাসগুলোতে আমরা এগুলো দেখছি যে ইন্টারেস্ট ইন্টু 100, আর নিচে কি লিখতে হয়, প্রিন্সিপালের সাথে টাইমকে গুণ করে দিতে হয়। সো এখানে ইন্টারেস্ট কত, ওই যে দেখা যাচ্ছে 6,000 টাকা, তো 6,000 গুণন কত 100 ডিভাইডেড প্রিন্সিপাল কত, এই যে 60,000 টাকা, টাইম কত, এই যে বলতেছে যে 5 বছর। 6,000 60,000-এর ভিতরে যাবে 10 বার, 10 100-র ভিতরে 10 বার, 5 এই 10-এর ভিতরে যাবে 2 বার। তার মানে সুদের হার কত হবে, 2% হবে, তাই না? 2% হবে, এই যে দিতে দেওয়া আছে। দেখেন পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে 10% অফ 4,800 ইজ হাউ মাচ মোর দেন 8% অফ 4,800। বলতেছে যে ভাই এই যে 4,800, এই 4,800-র 10%, এই 4,800-র 8%-এর চেয়ে কত বেশি। 4,800-র 10%, 4,800-র 8%-এর চেয়ে কত বেশি। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, 48 10-এ 480 হয়ে যাবে, বিয়োগ এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, 48 8-এ কত হয়ে যাবে, 8 8 64, 4 হাত থেকে 6, 4 8 32, 6 38। তাহলে কত বেশি হয়ে যাচ্ছে, এইদিকে 16 ওইদিকে 80, 96 বেশি হচ্ছে, তাই না? 96 উত্তর।
আসেন পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে দ্য রেশিও অফ 1/5 টু 2/7। কি বলতেছে যে 1/5 টু 2/7 এইটার রেশিওটা কত হবে। সো আমরা এর আগে এটা করে আসছি যে প্রোডাক্ট অফ এক্সট্রিম, অর্থাৎ এইটার সাথে এটাকে গুণ করে দেন, 7-এর সাথে 1 গুণ করে দিলে কত হবে, 7 হবে। প্রোডাক্ট অফ মিন, 5-এর সাথে 2কে গুণ করে দেন, 5-এর সাথে 2 গুণ করলে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তোর কোথায় আছে, ডিতে আছে, 7:10। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু আমি বানাইনি, প্রশ্ন বাংলাদেশ ব্যাংকে আসছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কি ধরনের প্রশ্ন আসে। আমরা তো 2008-15 করতেছি, তার মানে খুব বেশি দিন আগের না। আমরা যখন এই যে 2022-23 বা 21 সালের প্রশ্নগুলোও সলভ করব, ও 2022-23-এর বিশেষ করে, 21-এরটা তো অন্যজন নিছে, এফবিএস নিছে। আমরা যখন 2022-23-এরটাও সলভ করবো তখন এইরকমই মনে হবে যে প্রশ্ন এত সহজ। প্রশ্ন আসলেই সহজই হয়, ঠিক আছে, প্রশ্ন খুব বেশি কঠিন হয় না। পরেরটাতে আসেন, 6 নম্বর। এখানে কি বলতেছে যে হোয়াট ইজ 1% অফ 0.025। 1% অফ মানে হচ্ছে এই যে 1% মানে আমরা জানি 1/100, অফ মানে হচ্ছে গুণন কত, 0.025। তাহলে খেয়াল করেন, আমরা যদি ওপরে 25-কে মানে দশমিক মুক্ত করি, তাহলে এই যে 25-এর সাথে 1 গুণ করলে 25, নিচে আগে থেকে 100 ছিল, এখন 25-এর দশমিক মুক্ত করলে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, 3টা, তার মানে 3টা শূন্য জুড়ে দেন, 1টা 2টা 3টা। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তার মানে 1-এর জন্য দশমিক, দশমিকের পরে 1 2 3 4 5টা সংখ্যা হবে, 5টার মধ্যে 2টা আমার রেডি আছে 25, তাহলে দশমিকের পরে 1 2, এই যে 3টা শূন্য, 3টা শূন্যর পরে 25, কোথায় আছে উত্তর, এই যে অপশন সিতে আছে। আমি ব্যাচ কমাই ফেলবো এখন, মানে আমার ধরেন আপনাদের এই ব্যাচটা ধরেন আজকে 7 নম্বর ক্লাস না, এখানে আর হয়তো ধরেন যে সর্বোচ্চ আর 20টা ক্লাস থাকবে, বা আর 20টারও কমও থাকতে পারে। আমি জানি না যে এই ব্যাচে আমি কতগুলো ক্লাস নিতে পারবো বা কতগুলো ক্লাস নিব, আসলে এক্স্যাক্টলি আমি জানি না। তারপরে আমার আরেকটা রিটেন ব্যাচ, ওইটা শেষ হয়ে যাবে, এডি ব্যাচ একটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, আমি ব্যাচ এমনিতে কমাই ফেলবো। তো এখন মানে এখন আমার যে অবস্থা, মানে গলার যে অবস্থা, আমার মেইন প্রবলেমসটা হচ্ছে গলায়, ঠিক আছে। মানে গলার উপরে লাস্ট 4 বছরে এত পরিমাণ প্রেশার দিছি, এমনও দিন গেছে যে দিনে 4টা 5টা 6টা পর্যন্ত ক্লাস নিছি, মানে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টাও পড়াইছি, করোনার মধ্যে সবচেয়ে বেশি, করোনার পরে আরও বেশি পড়াইছি। এই গলার উপরে প্রচুর পরিমাণে মানে চাপ পড়ছে। So এখন মানে ডাক্তার সবসময় নিষেধ করে যে পড়ানোটা বন্ধ করেন, মানে আমরা সারাদিনে এত কথা বলি, মানে নর্মাল কথাবার্তা এক জিনিস, আর ক্লাসের সময় এই কথাবার্তা বলা হচ্ছে আরেক জিনিস। কারণ আপনি যখন পড়াবেন তখন দেখবেন যে নর্মালি কথা বললে হয় না, আপনার মানে প্রিসার দিয়ে কথা বলতে হয়। এই যে প্রিসার দিয়ে কথা বলার যে বিষয়টা, এটা যখন আপনি দিনে মানে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত পড়াবেন, বা আমাদের বেশিও হয়ে যায়, তখন এটা আসলে খারাপ একটা ইফেক্ট পড়া শুরু করে। সো মানে এই সমস্যাটা শুরু হয়েছে। সো আমরা মানে নিজেরাও চাচ্ছি না যে এতগুলো আসলে আর চাপ নিব বা নিব, কারণ ম্যাক্সিমাম আমরা সব জিনিস পড়াই ফেলছি। ম্যাক্সিমাম জিনিসগুলো এখন আমরা রেকর্ড দিব, কিছু জিনিস আমরা লাইভ দিব, ঠিক আছে। কিছু জিনিস মানে ধরেন যে মানে অ্যাট আ টাইম এখন যেমন 4টা 5টা কোর্স চলতেছে, এরকম 4টা 5টা কোর্স চলবে না, অ্যাট আ টাইম একটা কোর্সই চলবে। সপ্তাহে ক্লাসের শিডিউল ধরেন যে সর্বোচ্চ 3 দিন থাকবে, সর্বোচ্চ 3 দিন একটা করে ক্লাস থাকবে, বেশি না। এটার জন্য একটু গুছায় নিচ্ছি। এই জন্য দেখা যাচ্ছে যে এখন আমার যতগুলো ব্যাচ চলতেছে, প্রত্যেকটা ব্যাচে হয়তো মানে ক্লাসে একটু ভাটা পড়তেছে। ধরেন যে যেখানে ক্লাস নেওয়ার কথা 3 দিন, সেখানে 2 দিন নিচ্ছি, কারণ আমি যদি একবারে এইটাকে ইয়ে করতে চাই তাহলে আমি পারবো না, তখন আবার হিতে বিপরীত হবে। এই জন্য আমি ব্রেক নিচ্ছি, আবার ক্লাস নিচ্ছি, মানে সপ্তাহে যেখানে 4টা ক্লাস নেওয়ার কথা সেখানে 2টা নিচ্ছি বা 3টা নিচ্ছি। এরকম করে আমি চাচ্ছি যে এই ব্যাচগুলো আস্তে আস্তে শেষ করে দিতে। এই ব্যাচগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেলে এই মোটামুটি ঈদের আগে আমি একটা ইয়েতে চলে যাব। ঈদের আগে আমার মোটামুটি হাতে যতগুলা ব্যাচ আছে, আমি সবগুলা ব্যাচ
তুলে দিতে পারবো। এর মধ্যে অনেকগুলো ব্যাচ শেষ হয়ে যাবে, কিছু ব্যাচ হয়তো থাকবে যে দুইটা একটা তিনটা করে ক্লাস বাকি থাকবে, ওগুলো আস্তে আস্তে শেষ করব। ঈদের পর হয়তো বা মানে হয়তো একটা ব্যাচ চলবে, এরকম কোনো একটা সিচুয়েশনে চলে যাব। তাছাড়া মানে এইভাবে পড়ানো আসলেই ঠিক না। যতই ভালো লাগার একটা জায়গাও, কিন্তু এইভাবে পড়ানো নিজের ক্ষতি হয়ে যাবে। এটা বারবার বলা সত্ত্বেও মানে এই নিষেধটা আমরা শুনি নাই। এটা পরবর্তীতে আরো বড় ইফেক্ট পড়ে, বড় ক্ষতি হতে পারে। দেখেন 7 নম্বর, দেখেন 7 নম্বরে কি বলা হচ্ছে যে সাম অফ পি অ্যান্ড কিউ ইজ 72। বলতেছে যে পি এবং কিউ এই দুইটার সমষ্টি কত, 72। অ্যান্ড দ্য ভ্যালু অফ আর ইজ 42, এবং এই আর এর ভ্যালু কত, 42। আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য এভারেজ অফ পি কিউ অ্যান্ড আর, অর্থাৎ পি কিউ আর এই তিনটার গড় কত। তাহলে এই তিনটার গড় বের করতে চাইলে এই তিনটার আগে সমষ্টি বের করতে হবে, যোগফল কত। তাহলে এই যে পি কিউ এবং আর এই তিনটার যোগফল কত হবে, 2 2 4 7 4 11, 114 হবে। সো আমাকে বলতেছে যে এই যে তিনটা সংখ্যা আমরা পাইলাম যাদের সমষ্টি 114, এদের গড় কত, এদের গড়টা কত হবে। সো তিনটা সংখ্যা যেহেতু, তাহলে 3 দিয়ে জাস্ট ভাগ করে দিলে আমরা গড় পাবো। সো আমরা সবাই জানি যে ভাই 3 8 114 হয়ে যায়। তার মানে এখানে তিনটা সংখ্যার গড় কত হবে, 38 হবে বা 38 হবে। হ্যাঁ, ওইটারই চেষ্টা করতেছি এখন, কারণ নিজের প্রতি এখন একটু মনে হয় একটু কেয়ার করতে হবে, তাছাড়া ঝামেলা আছে। পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন 8-এ কি বলা হচ্ছে যে ইফ এক্স ইকুয়াল টু 12, এক্স এর মান দেওয়া আছে 12, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। অর্থাৎ নিচের কোন অপশনটা থেকে আপনি ম্যাক্সিমাম ভ্যালু পাবেন, অর্থাৎ সবচেয়ে বড় ভ্যালু পাবেন, এবং এখানে এক্স এর মান আমাকে দিয়ে রাখছে। তাহলে আমরা যদি অপশন এ নিয়ে একটু কথা বলি, x-3, তার মানে 12 - 3 সমান সমান কত পাচ্ছি, 9 পাচ্ছি। এখানে 12 থেকে 7 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 5, 12 থেকে 9 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 3, 5 আর 3 গুণ করলে আমরা কত পেয়ে যাব, 15 পেয়ে যাব। অপশন সি থেকে 12 থেকে 5 বিয়োগ করলে 7, 12 থেকে 3 বিয়োগ করলে 9, 7 আর 9 গুণ করলে 63 পাবো। অপশন ডিতে 12 থেকে 8 বিয়োগ করলে 4, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 4 আর 5 গুণ করলে 20 পাবো। অপশন ইতে 12 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দেই তাহলে 10 পাবো। তাহলে কোন জায়গাটা থেকে আমরা সবচেয়ে সবচেয়ে বড় ভ্যালু পাচ্ছি। দেখেন আপনি বলবেন যে ভাইয়া 63 থেকে আপনি সবচেয়ে বড় ভ্যালু পাচ্ছেন, 63 থেকে, তার মানে এই অপশন সি উত্তর হবে। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 নম্বরে কি বলা হচ্ছে যে হোয়াট নাম্বার ডিভাইডেড বাই 250 গিভস 50%। অর্থাৎ কোন সংখ্যাকে, কোন সংখ্যাকে এই যে 250 দিয়ে ভাগ করলে ফলাফল হিসেবে এই যে 15% পাওয়া যাবে। বুঝতে পারছেন, এখানে বলতেছে যে হোয়াট নাম্বার ডিভাইডেড বাই 250, অর্থাৎ কোন সংখ্যাকে আমি 250 দিয়ে ভাগ করলে ভাগফল হিসেবে 15% পাবো। ঠিক আছে, সো ক্যালকুলেশন করেন, 25 এখানে যাবে 10 বার, 25 এখানে যাবে 4 বার। ঠিক আছে, এখন 4-এর সাথে n কে গুণ করলে আমরা পাবো 4n, 15-র সাথে 10-কে গুণ করলে আমরা পেয়ে যাবো কত, 150। তাহলে n এর ভ্যালুটা কত হয়ে যাবে, n এর ভ্যালু কত হবে। এখানে তো সঠিক উত্তর আসে না, 2 বার 2 এখানে 75 বার, 2 আবার 75-এর ভিতরে যাবে 37.5 বার।
সো এখানে এই যে 250 দিয়ে আমরা মূলত এই 37.5-কে ভাগ করব। অপশনে সঠিক উত্তর নাই। ঠিক আছে, অপশনে সঠিক উত্তরটা নাই। উত্তর হবে হচ্ছে 37.5, অর্থাৎ যেই সংখ্যাটাকে আমরা 250 দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে 37.5। 37.5 হবে সেই সংখ্যাটা, 37.5। পরেরটাতে চলে যান, 10 নম্বর। বাংলাদেশ ব্যাংকে জ্যামিতি থেকে যদি কোনো প্রশ্ন দেয়, আপনি মোটামুটি শিওর থাকবেন যে জ্যামিতি থেকে বাংলাদেশ ব্যাংকে কোনো প্রশ্ন হলে যদি 3টা প্রশ্ন দেয় তার মধ্যে একটা প্রশ্ন আপনার অবশ্যই অবশ্যই রিক্ট্যাঙ্গেল থেকে আসবে। 36.5 কেন, 37.5। 4 দিয়ে 150-কে ভাগ করলে কত হবে? 37.5 হবে না? 37.5ই তো আসার কথা। 150-কে যখন আমরা 4 দিয়ে ভাগ করে দিচ্ছি তখন তো 37.5-এ আসতেছে। অপশনে সঠিক উত্তর নাই, ওরা অপশনে সঠিক উত্তর দেয় নাই। এরকম হইতেই পারে, এরকম অনেকবারই হয়েছে যে উত্তর যেটা সঠিক সেটা অপশনে আপনি পাবেন না খুঁজে, বা নাই। সো না থাকলে তো নাই, আমাদের তো কিছু করার নাই। ঠিক আছে, সো সঠিক উত্তর হচ্ছে এখানে 37.5। বোঝা গেছে? 36.5 না। যেটা বলতেছিলাম যে বাংলাদেশ ব্যাংকে জ্যামিতি থেকে প্রশ্ন আসলে আপনি মানে মোটামুটি ধরেই নেবেন যে আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র থেকে প্রশ্ন আসবেই, আসবেই আসবে, মিস নাই। প্রিলি হোক রিটেন হোক, আসবেই। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইজ 200 মিটার। একটা আয়তক্ষেত্রের পরিসীমা কত? 200 মিটার। দ্য ব্রেথ ইজ 3/7 পার্ট অফ দ্য লেন্থ। বলতেছে যে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 7/3 ভাগ। হোয়াট ইজ দ্য লেন্থ? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত? আমরা জানি যে আয়তক্ষেত্রের পেরিমিটার বা পরিসীমা হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত? এই যে 200 দেওয়া আছে। তাহলে এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত লিখতে পারি? 2 দিয়ে 200-কে ভাগ করলে 100 পাওয়া যায়, তাই না? আর এখানে যে আমাকে বলতেছে যে এই যে প্রস্থটা হবে দৈর্ঘ্যের 7/3 ভাগ, তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার 7 আর প্রস্থটা হচ্ছে কত? 3। তাহলে এই যে দৈর্ঘ্য যদি 7 হয়, প্রস্থ যদি 3 হয়, এই দুইটা যোগ করলে 100 পাওয়ার কথা। তো 7 3 10, 10 পার্ট সমান সমান যদি 100 হয়, 1 পার্ট সমান সমান কত হবে? 10 হবে। আমাকে জিজ্ঞাসা করছে যে দৈর্ঘ্য কত সেটা বের করো। সো এখানে আমরা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি কত? 7। তাহলে 7 পার্ট সমান সমান কত হবে? এই যে 7 10 70 মিটার হবে। অপশন ডি উত্তর, 70 মিটার। পরেরটাতে চলে যান, 11 নাম্বার। দেখেন 11তে কি বলতেছে যে হোয়েন নাম্বার 6 ইজ অ্যাডেড টু 1/3 অফ এ নাম্বার, দ্য রেজাল্ট ইজ 28, হোয়াট ইজ দ্যাট নাম্বার? বলতেছে যে এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যার 1/3 সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে ফলাফল কত পাবো? 28 পাবো। একটা সংখ্যা আছে, আমরা জানি না সংখ্যাটা কত, তো ধরেই নিচ্ছি সংখ্যাটা এন। এই এন এর 1/3 সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে ফলাফল কত পাবো? 28 পাবো, এটা ওরা বলতেছে। তাহলে এই যে n/3 ইজ ইকুয়াল টু কত বলতে পারি? 28 থেকে 6 বাদ দিলে 22। তো জিজ্ঞাসা করছে যে সংখ্যাটা কত, তাহলে n ইজ ইকুয়াল টু কত? এই যে 3/22 66। কোথায় আছে উত্তর? অপশন বিতে আছে, যে 66 উত্তর হবে, যে সংখ্যাটা হচ্ছে আমার 66।
পরেরটাতে চলে যান, 12 নাম্বার। দেখেন 12 নম্বরে বলতেছে যে নাম্বার 29 ইজ 10% অফ হোয়াট নাম্বার। বলতেছে যে এই 29 সংখ্যাটা কোন সংখ্যার 10% সমান। এই 29 সংখ্যাটা কোন সংখ্যার 10% সমান। তাহলে আমি যেহেতু জানি না যে সংখ্যাটা কত, তাহলে ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে এন। এই এন এর 10% সমান সমান চাইলে আমি কত লিখতে পারি, 29 লিখতে পারি। সো এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 10n ইজ ইকুয়াল টু 2900। তাহলে এই যে এন সমান সমান কত হবে, এই শূন্য আর এই শূন্য কেটে দিলে আমরা সংখ্যাটা কত পাবো, 290 পাবো। তার মানে 290 হচ্ছে সেই সংখ্যাটা যার 10% সমান কত হয়ে যায়, 29 হয়ে যায়। তো অপশন থেকেও করতে পারেন। পরেরটাতে চলে যান, 13 নাম্বার। 13তে বলা হচ্ছে যে এ কার ট্রাভেলস 15 মিটার্স ইন 1 সেকেন্ড। বলতেছে যে একটা গাড়ি 1 সেকেন্ডে 15 মিটার যায়। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার পার আওয়ার ইন কিলোমিটার। তাহলে ওই গাড়িটা 1 ঘন্টায় কত দূর যাবে, মানে প্রতি ঘন্টায় গাড়িটার গতিবেগ কত, এটা বের করেন। আমরা ট্রেনের অধ্যায়ে জিনিসগুলো দেখছি যে আমাদেরকে যখন গতিবেগ মিটার পার সেকেন্ড দেয়া থাকে, যে 1 সেকেন্ডে গাড়িটা কত দূর যায়, অর্থাৎ মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা এই কিলোমিটার পার আওয়ারে গতিবেগটাকে কনভার্ট করতে চাই, মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে গতিবেগটাকে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে মিটার পার সেকেন্ডকে 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে মিটার পার সেকেন্ডের সাথে 5/18 গুণ করতে হয়। সো এখানে এই যে গতিবেগ হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ড, এটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে এই যে 15-র সাথে জাস্ট আমরা 5/18 গুণ করে দিলেই উত্তর পেয়ে যাব। যে ও এখানে তো ভুল বললাম, আমি ভুল বললাম না, দেখছেন এখানে আমি উল্টা বলছি, দাঁড়ান ওয়েট, এটাকে জাস্ট ঘুরে লিখি। আমরা যদি কিলোমিটার পার আওয়ার থেকে, দেখেন আমি ভুল বললাম, আমরা যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। কথা বুঝছেন, কথা বুঝছেন। কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, ধরে নেন যে গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় কত, এটা দেওয়া আছে। এখান থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাই, তাহলে 5/18 দ্বিগুণ। কিন্তু আমরা যদি মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই, তাহলে কি দিয়ে গুণ করতে হবে, জাস্ট গুণ করতে হবে এটার উল্টা, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই কথাটা ভুল বলছিলাম, আই এম সরি। তাহলে কি বললাম, যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ। আর যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাইতে চান, তাহলে 5/18 দ্বিগুণ। সো আমাদের এই প্রশ্নে বলতেছে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে। তাহলে আমরা কি করব, এই যে মিটার পার সেকেন্ডের গতিবেগ দেওয়া আছে 15, এইটার সাথে আমরা কি করব, এই যে 18/5 এইটাকে গুণ করে দিব। গুণ করে দিলে কিলোমিটার পার আওয়ার পাবো। 5 এখানে 3 বার যাবে, 3 আর 18 গুণ করে দিলে এই যে 54 হয়ে যাবে। তার মানে গাড়িটার গতিবেগ ঘন্টায় কত, 54 কিলোমিটার। এই যে অপশনের উত্তর, বুঝতে পারছেন, 54। হ্যাঁ, ওইটা আসলে একটা সিগনেচার ব্যাচ। কারণ মানে কেউ যদি ব্যাংকের প্রিলিমিনারির জন্য মানে শুধু একটা কোর্সই করতে চায়, যে মানে এখন সাম্প্রতিক সময় যে প্রশ্নগুলো হচ্ছে, এবং একটা বই কমপ্লিট করতে চায়, খায়রুল ভাইয়ের বইটা যদি কেউ কমপ্লিট করতে চায়, ওই ব্যাচটা একদম পারফেক্ট তার জন্য।
মোটামুটি আমরা কিন্তু সব ম্যাথই কভার করে ফেলছি খায়রুল ভাইয়ের বইয়ের সব ম্যাথই। ঠিক আছে, কিছু ম্যাথ আমরা স্কিপ করে গেছি, যে ম্যাথগুলো এমনিতে দেখলেই পারা যায়। ঠিক আছে, ওই ম্যাথগুলো ছাড়া মোটামুটি সবগুলো ম্যাথই আমরা করে গেছি আল্লাহর রহমতে। পরেরটাতে আসেন 14 নম্বর। দেখেন এগুলো হচ্ছে ধারার অঙ্ক বা সিরিজের অঙ্ক টাইপ, মানে ওই নাম্বার সিরিজের অঙ্ক। এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নেক্সট ডিজিট অফ দ্য সিরিজ। দেখেন এখানে একটা সিরিজ দেওয়া আছে 1, 2, 3, 5, 7। এই 7-এর পরের সংখ্যাটা কত হবে এটা জিজ্ঞাসা করছে। সো আমরা যদি এখানে প্যাটার্নটা একটু খেয়াল করি, 1, 2 এখানে গ্যাপ হচ্ছে 1-এর, 2, 3 এখানে গ্যাপ হচ্ছে 1-এর, 3 থেকে 5 এখানে গ্যাপ হচ্ছে 2-এর, 5 থেকে 7 এখানে গ্যাপ হচ্ছে 2-এর, তাই না? তার মানে প্রথম দুইটা সংখ্যায় গ্যাপ হচ্ছে 1-1 করে, পরের দুইটা সংখ্যায় গ্যাপ হচ্ছে 2-2 করে, তাই না? তার মানে 1-এর দ্বিগুণ হয়ে গেছে, তার মানে 7 থেকে পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা 2-এর দ্বিগুণ 4 হবে। আবার 4 থেকে পরবর্তী যে সংখ্যাটা পাবো সেটা আবার 4-এর দ্বিগুণ মানে 4 বেশি হবে। তাহলে 7 থেকে এই 4 যোগ করে দিলে কত পাবো? 11 পাবো। অর্থাৎ 7-এর পরে এখানে মূলত 11 সংখ্যাটা বসবে। ঠিক আছে, যে যেমন 1-এর সাথে 1 যোগ করলে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7। তাহলে এই 1-এর দ্বিগুণ হচ্ছে এগুলা, তার মানে 2-এর দ্বিগুণ কত? এখানে 4 হবে। তাহলে 7-এর সাথে 4 যোগ করলে কত পেয়ে যাবো? এই যে 11 পেয়ে যাবো। উত্তর হচ্ছে অপশন সি। পরেরটাতে চলে যান 15 নম্বর। দেখেন 15তে কি বলা হচ্ছে যে লেট এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 3:4 অ্যান্ড এক্স ইস টু জেড ইজ ইকুয়াল টু 6:5, জেড ইস টু ওয়াই সমান সমান কত। তাহলে খেয়াল করেন এক্স ইস টু ওয়াই দেওয়া আছে, আমরা এটাকে একটু সিস্টেম করে ধরি, ওয়াই ইস টু এক্স ধরি। ওয়াই ইস টু এক্স সমান সমান কত লিখতে পারি? 4:3 লিখতে পারি। তারপরে এক্স ইস টু জেড দেওয়া আছে, তাহলে এক্স ইস টু জেড ইজ ইকুয়াল টু কত লেখা যায়? এই যে 6:5 লেখা যায়। সো এগুলো তো আমরা শিখছি। এখান থেকে যদি চাই আমরা ওয়াই অনুপাত এক্স অনুপাত জেটের মান বের করতে পারি। প্রথমে কে আছে? ওয়াই আছে। ওয়াইটা বের করার জন্য এই দুইটা এই প্রথম সারি দুইটাকে গুণ করে দেন, 4 6 গুণ করলে কত? 24 পাবো। জেড আছে শেষে, তো জেডেরটা বের করার জন্য কি করব? এই এই সারির দুইটাকে গুণ করে দিব, 3 5, তাহলে কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। আমাকে জিজ্ঞাসা করছে কি জেড অনুপাত ওয়াই সমান সমান কত। সো জেটের ভ্যালু হচ্ছে 15, ওয়াইয়ের ভ্যালু কত? 24। এদেরকে যদি আর একটু ছোট করি, এই যে 3 5 15, 3 8 24, অর্থাৎ 5:8 হচ্ছে জেড অনুপাত ওয়াইয়ের মান। 5:8 হবে। এবার আমরা সমাধান করব বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 2015 সালের প্রশ্নগুলো। দেখেন 2015 সালে কি ধরনের প্রশ্ন আসছে আমরা একটু দেখি। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ 10 persons শেক দেয়ার হ্যান্ডস উইথ ইচ আদার দেন টোটাল নাম্বার অফ হ্যান্ডশেকস আর। বলতেছে যে 10 জন মানুষ একজন যদি আরেকজনের সাথে হ্যান্ডশেক করে তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে? 10 জন মানুষ একজন যদি আরেকজনের সাথে হ্যান্ডশেক করে তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে এটা বের করা লাগবে। দেখেন হ্যান্ডশেক করতে 2 জন মানুষের দরকার। কমন ফর্মুলা কি? 10 জনের ভিতর থেকে 2 জন, তার মানে কি 10c2। 10c2 মানে কি হবে? এই যে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কত? এই যে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত? এই যে 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে খেয়াল করেন ওপরে কত?
10 ফ্যাক্টোরিয়াল, নিচে কত, এই যে 2 ফ্যাক্টোরিয়াল গুণন 10 থেকে 2 বাদ দিলে এই যে 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরেরটাকে আমরা 10 গুণন 9 গুণন 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিয়ে যাব। আর নিচে কত, এই যে 2 ফ্যাক্টোরিয়াল গুণন হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2 হয়। তো 2 এই 10-এর ভিতরে কতবার যাবে, 5 বার যাবে। 5 আর 9 গুণ করে দিলে কতবার হবে, এই যে 45 হবে। ঠিক আছে, তাহলে 45টা হ্যান্ডশেক এখানে মূলত হবে। বোঝা গেছে, একদম ভেঙে ভেঙে করালাম। এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে 10কে কাটলাম, কারণ ভাই 2 ফ্যাক্টোরিয়াল মানে এই যে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2 হয়। ঠিক আছে, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 হয়, এই জন্যে আর পরের লাইনটা আর করিনি, একবারে ডিরেক্ট কেটে দিছি। পরেরটাতে চলে যান। দেখেন 2 নম্বরে কি বলতেছে, যে ইফ 20% অফ 80% অফ এ নাম্বার ইজ 12.8, দেন হোয়াট ইজ দ্য নাম্বার। দেখেন এই 20% মানে কত জানি, 1/5। এই 80% মানে কত জানি, 4/5, তাই না? তাহলে আমাকে বলতেছে যে একটা সংখ্যার 20%, তার আবার 80%-এর মান যদি 12.8 হয়, তাহলে সংখ্যাটা কত। তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে এন। এই এন এর 20% মানেই হচ্ছে 1/5, তার আবার 80%, 80% মানে কত, এই যে 4/5 সমান সমান কত, এই যে বলতেছে যে ভাইয়া 12.8 হবে। তো ঠিক আছে, তাহলে ওপরে আমরা লিখতে পারি যে 4n ডিভাইডেড 5 5 কত, 25 সমান সমান ওপরের 12.8কে 128 লিখতে পারি। দশমিকটাকে তুলে দেওয়ার জন্য নিচে একটা 1, দশমিকের পরে একটা ডিজিট আছে, এই যে একটা শূন্য বসায় দিলাম। 5 এখানে 5 বার যাবে, 5 এখানে 2 বার যাবে, 2 এই 128-এর ভিতরে যাবে 64 বার, 4 এই 64-র ভিতরে যাবে 16 বার। তাহলে এই যে এন, এই এন এর ভ্যালু কত, এই পাশে 16 আর এই যে গুণন 5, তাহলে এন মানে কত হয়ে যাচ্ছে, 5 16 80 হয়ে যাচ্ছে। উত্তর আছে অপশন এতে, যে এন এর মান কত, 80 হবে। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। দেখেন 3 নাম্বারে কি বলতেছে, যে ইফ ইউ ডিভাইড 30/2 অ্যান্ড অ্যাড 10 উইথ দ্য রেজাল্টিং ফিগার, দেন হোয়াট ইজ দ্য ফাইনাল রেজাল্ট হবে। এখানে হোয়াট ইজ দ্য ফাইনাল রেজাল্ট বলতেছে, তুমি যদি এই যে 30 এই সংখ্যাটাকে যদি হাফ দিয়ে ভাগ করে দাও এবং এইটার সাথে যদি 10কে যোগ করে দাও, তাহলে ফলাফল হিসেবে কত পাবা। তাহলে এই 30কে যদি হাফ দিয়ে ভাগ করে দেই, তাহলে 30 গুণন 2, নিচে কত থাকবে 1, যোগ হচ্ছে 10 সমান সমান কত, 30 দোকানো 60, 60 যোগ 10 ইজ ইকুয়াল টু কত হবে, 70 হবে। 70 হবে, যে 30কে যদি আমি হাফ দিয়ে ভাগ করে দেই এবং তার সাথে যদি 10কে যোগ করে দেই, তাহলে যোগফল হিসেবে আমি 70 পাবো। পরেরটাতে চলে যান, 4 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে, যে 0.003 স্কোয়ার সমান সমান কত, অর্থাৎ গুণ করতে বলতেছে। এখানে বলা হচ্ছে 0.003-এর সাথে যদি 0.003 গুণ করা হয়,
তাহলে গুণফলটা কত আসবে এইটা আমাকে বের করা লাগবে। তাহলে আমি কি বলছি যে দশমিকের গুণ করার জন্য দেখতে হবে যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, মানে কয়টা ডিজিট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তার মানে এই যে দশমিকের পরে আমার ছয়টা সংখ্যা হবে। তো ছয়টা সংখ্যা কি কি? আমরা প্রথমে এই যে দশমিক ছাড়া এই যে তিন আর তিনকে গুণ করে দিব। তিন আর তিনকে গুণ করলে কত হবে? নয় হবে। তো দশমিকের পরে ডিজিট হওয়ার কথা ছয়টা, কিন্তু আমি ডিজিট লিখছি কয়টা? একটা। তাহলে বাদ বাকি ডিজিটগুলো কি হবে? শূন্য হবে। এই যে এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ দশমিকের পরে পাঁচটা শূন্য নয়, দশমিকের পরে এক দুই তিন চারটা, এক দুই তিন চার পাঁচ, এই যে অপশন ডি হবে উত্তর। দশমিকের পরে পাঁচটা শূন্য নয়। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5 নম্বরে বলা হচ্ছে যে সাম অফ 10 ইন্টিজার ইজ 462। 10টা সংখ্যার যোগফল কত? 462। দ্য এভারেজ অফ ফার্স্ট 4 নাম্বার ইজ 52। বলতেছে যে প্রথম 4টা সংখ্যার গড় যদি 62 হয় তাহলে সমষ্টি কত? 4 দুগুণ 8, 4 6 24, 248। অ্যান্ড দ্য এভারেজ অফ লাস্ট 5 নাম্বার ইজ 38। এবং শেষ 5টা সংখ্যার গড় কত? 38। তাহলে সমষ্টি কত হবে? 150 আর 5 আসছে 40, অর্থাৎ 190। আমাকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ফিফথ নাম্বার, তাহলে পঞ্চম সংখ্যাটা কত? তাহলে খেয়াল করেন, এই যে ফিফথ নাম্বার, এই ফিফথ নাম্বারটা কিভাবে বের করতে পারবো? এই যে 10টা সংখ্যার সমষ্টি দেওয়া আছে 462, এই 462 থেকে এই যে 5 আর 4 9, 9টা সংখ্যার সমষ্টিকে বিয়োগ করতে হবে। সো এই 9টা সংখ্যার সমষ্টি কত? এই যে 8, 9 4 13, 3 হাত থাকে 1, 2 আর 2 4, তার মানে হচ্ছে 438। তার মানে 462 থেকে 438 বিয়োগ করে দিলেই আমরা ফিফথ নাম্বারটা পেয়ে যাবো। এখানে কি কোথাও ভুল করলাম? সাম অফ 10 ইন্টিজার 462, দ্য এভারেজ অফ ফার্স্ট 4, দ্য এভারেজ অফ দ্য লাস্ট 5। ফার্স্ট 4 52, এখানে তো ভুল করলাম, এখানে আমি 62 ধরছি, 52 না? আরে 52 হবে, হ্যাঁ। 4 52-তে হচ্ছে 208, তাহলে এখানে কত হয়ে যাবে? 398। দেখেন হয়ে গেছে, এখানে সংখ্যা বেশি দেখে ফেলছি। তাহলে এখানে বিয়োগফলটা কত হবে? এই দিকে 2, ওই দিকে 62, তার মানে হচ্ছে 64 হবে। অর্থাৎ পঞ্চম সংখ্যাটা কত? 64 হয়ে যাবে। 64 হয়ে যাবে, যে আমার পঞ্চম সংখ্যাটা হচ্ছে 64। হ্যাঁ ঠিক করে দিছি, দেখেন। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে হোয়েন ডায়ামিটার অফ এ সার্কেল ইজ ট্রেবলড। বলতেছে যে একটা বৃত্তের ব্যাস যদি 3 গুণ হয়, দ্য এরিয়া ইজ মাল্টিপ্লাইড বাই হাউ মেনি টাইমস। তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটা বৃত্তের ডায়ামিটার বা ব্যাস যদি 3 গুণ হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, বা ক্ষেত্রফল কত গুণ হবে, এটা আমাকে জিজ্ঞাসা করছে। দেখেন আমরা নর্মালি কি জানি যে সার্কেল ইজ স্টেবল, ওকে ফাইন, দ্য এরিয়া ইজ মাল্টিপ্লাইড বাই হাউ মেনি টাইমস, ওকে ফাইন। দেখেন আমরা যদি বলি এইরকম যে বৃত্তের যেই ক্ষেত্রফল সেটা হচ্ছে πr², অর্থাৎ এই আর কে আমরা কি ধরি?
যে রেডিয়াস ধরি, অর্থাৎ এই যে আর লিখছি, এই আরটা হচ্ছে আমার কি রেডিয়াস। তাহলে রেডিয়াস যদি আর হয় তাহলে ডায়ামিটারটা কত হবে? ডায়ামিটারটা কত হবে? দেখেন, ডায়ামিটার হচ্ছে আর এর দ্বিগুণ মানে রেডিয়াসের দ্বিগুণ হয়। ডায়ামিটারটা কি হবে? রেডিয়াসের দ্বিগুণ, অর্থাৎ এই যে 2r হবে, 2r হবে, তাই না? ডায়ামিটারটা কত হবে? 2r। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ভাই, যখন আমার ডায়ামিটার হচ্ছে 2r, তখন রেডিয়াস হয়ে যাচ্ছে আর অর্ধেক, আর ক্ষেত্রফল হয়ে যাচ্ছে কত? এই যে পাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রফল। কিন্তু প্রশ্নে বলতেছে যে ডায়ামিটারকে যদি আমি 3 গুণ করে দেই, অর্থাৎ এই 2r কে যদি আমি 3 গুণ করি, তাহলে 3 দুগুণে কত হয়ে যাবে? 6r হয়ে যাবে না? অর্থাৎ এখন আমার ডায়ামিটার কত? 6r। তাহলে রেডিয়াসটা কত হবে? এই যে রেডিয়াসটা কত হবে? আপনি বলবেন যে ডায়ামিটার, ডায়ামিটার যা হবে রেডিয়াস হবে তার অর্ধেক। সো ডায়ামিটার যদি আমার 6r হয়, তাহলে রেডিয়াস কত হবে? এই যে 3r হবে। তো রেডিয়াস যদি 3r হয়, তাহলে আমার ক্ষেত্রফলটা কত হবে? আপনি বলবেন যে ক্ষেত্রফল হবে পাই এই যে রেডিয়াসের ওপর স্কোয়ার। তো রেডিয়াস আমার এখন কত? এই যে 3r, এইটার ওপর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? আপনি বলবেন যে 9 পাই r স্কোয়ার হচ্ছে। তাহলে ক্ষেত্রফল আমার কত গুণ হইল? আপনি বলবেন যে ভাইয়া, প্রথমে আপনার ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, আর এখন আপনার ক্ষেত্রফল হয়ে গেছে 9 পাই r স্কোয়ার। তার মানে কয় গুণ হয়ে গেল? এটা কয় গুণ হইল? 9 গুণ হয়ে গেল না? 9 টাইমস হয়ে গেল না? তাহলে এই যে উত্তর হচ্ছে অপশন সি, যে 9 গুণ হয়ে যাবে। আপনি যদি বৃত্তের ব্যাসকে 3 গুণ করেন, তাহলে আপনার ক্ষেত্রফল 9 গুণ হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন, সাথে কি বলতেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য 250% অফ ওয়ান। তাহলে 250% মানে আমরা জানি 250/100, অফ মানে হচ্ছে গুণন, আর ওয়ান মানে হচ্ছে ওয়ান। ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবেন আপনি? 25 এখানে 10 বার যাবে, 25 এখানে 4 বার যাবে। সো 4 দিয়ে এই 10কে ভাগ করলে কত পাবেন আপনি? এই যে 2.5 পাবেন। এই যে অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে? যে আড়াই হবে, যে 250, একের 250% হচ্ছে 2.5 বা আড়াই। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন, 8 নম্বরে কি বলা হচ্ছে যে ইফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x, মানে দেখেন এখানে এক্সপ্রেশনটা এরকম ছিল যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x-1, এখানে হচ্ছে -1। তো জিজ্ঞাসা করছে যে দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, তাহলে নিচের কোনটা সত্য? ঠিক আছে? এই এক্সপ্রেশনটা দিয়ে আমাকে বলছে নিচের কোন অপশনটা সত্য। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে অপশন এতে বলা হচ্ছে যে ফাংশন মানে এক্স এর মান যদি 0 হয়, তাহলে এখান থেকে এ পাওয়া যাবে। এটা একদম মিথ্যা কথা, মানে এটা সত্যি নয়। এখানে এক্স এর মান 0 হইলে এখানে এ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সো অপশন এ বাদ। তারপরে এখানে বলা হচ্ছে যে ফাংশন অফ 1 = -1, অর্থাৎ এক্স এর মানকে যদি 1 ধরেন, এক্স এর মানকে 1 ধরলেও উত্তর বের হবে না, আনডিফাইন্ড হয়ে যাবে। কারণ কি, আমি আপনাকে বলি আনডিফাইন্ড কিভাবে হবে। এখানে এক্স এর মান যদি 1 ধরেন, তাহলে 1-এর ওপর স্কোয়ার করলে একই পাবেন। এখানে 1 আছে, এখানে এক্স এর মান 1 ধরলে 1 - 1 হয়ে যাবে। এখানে কত? -1। এখানে এই যে 1 প্লাস 1/0 হবে, -1 হয়ে যাবে। এই 1 আর এই 1 কেটে যাবে, আর 0 দিয়ে যখন আপনি কাউকে ভাগ করবেন সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে? 0 দিয়ে আপনি 1কে ভাগ করতে পারবেন না, এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে অপশন বিও সত্যি নয়। এরপর আসেন
অপশন সি, অপশন সিও সত্যি হবে না, কারণ এক্স এর মানকে যদি আপনি 1 ধরেন তাহলে সেম এইটাই আসবে, সেম এইটাই আসবে, ফলাফল জিরো হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, বরং এটা কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। সো অপশন সি কেও আমি নিতে পারতেছি না, একটাই অপশন বাকি আছে, তার মানে অপশন ডি উত্তর হবে। ঠিক আছে, এখানে একটাই অপশন বাকি আছে, সেটা কত, ডি, তার মানে ডি উত্তর, আর চেক করার দরকারই নেই আমার। আসেন পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন নয় কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বারস বিটুইন 60 অ্যান্ড 80। বলতেছে যে 60 এবং 80 এর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, মানে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার পার্থক্য কত। এখন খেয়াল করেন, 60-এর পরে 80-র নিচে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত। আপনি বলবেন যে ভাই 60-এর পরেই হচ্ছে একটা সংখ্যা আছে 61, এটা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আর বড় মৌলিক সংখ্যা কত, 60 থেকে 80-র মধ্যে 79 হচ্ছে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা, তাই না? তো আমাকে এটাই বলতেছে যে 60 এবং 80 মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার পার্থক্য কত হবে, এটা বের করেন। তো 60 এবং 80-র মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 79, আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 61। তাহলে এই দুইটার পার্থক্য কত, এই যে 18, এই যে অপশন সি উত্তর 18। সবগুলো ক্লাস আমিই নিছি, ভর্তির বিষয়ে আমাদের পেজে কথা বলবেন, ঠিক আছে? ভর্তির বিষয়ে আমাদের পেজে কথা বলবেন, ওখানে বোধহয় 48টার মতো ক্লাস নিছি। ঠিক আছে, 48টার মতো ক্লাস নিয়েছি, এইভাবেই প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে দেখাই দিছি যে কিভাবে আসলে হয়। এবং প্রত্যেকটা ক্লাসেই মানে মানে মিনিমাম 20টা 22টা করে ম্যাথ সমাধান করাইছি। ঠিক আছে, অর্থাৎ একটা অধ্যায় থেকে সর্বোচ্চ যত সংখ্যক ম্যাথ সমাধান করানো সম্ভব, মানে যত সংখ্যক ম্যাথ সমাধান করাইলে ওই অধ্যায় রিলেটেড আর কোনো সমস্যা হবে না, আর কোনো টাইপ বাকি থাকবে না, সবগুলাই করানো হয়েছে। ঠিক আছে, এতটুকুই বলতে পারি। ভর্তির বিষয়ে পেজে কথা বলবেন। 10 নম্বরে আসেন, লাস্ট ম্যাথ আজকের। 10-এ বলা হচ্ছে যে এই স্টুডেন্ট লসেস 1 মার্ক ফর এভরি রং আনসার অ্যান্ড স্কোরস 2 মার্কস ফর এভরি কারেক্ট আনসার। বলতেছে যে একজন শিক্ষার্থী একটা প্রশ্নের উত্তর ভুল করলে 1 নম্বর কাটা যাবে, আর যদি সঠিক করে তাহলে 2 নম্বর পাবে। ইফ হি আনসার্স অল দ্য 60 কোয়েশ্চেন্স, যদি সে 60টা প্রশ্নেরই উত্তর করে, অ্যান্ড স্কোরস 39 মার্কস, এবং 39 নম্বর পায়, হাউ মেনি অফ দেম ওয়ার কারেক্ট। তাহলে সে সঠিক প্রশ্নের, মানে সঠিক উত্তর দিয়েছিল কতগুলা প্রশ্নের, সঠিক উত্তর দিয়েছিল কতগুলা প্রশ্নের। তাহলে আমরা ধরেই নিচ্ছি যে ভাই সে সঠিক উত্তর দিয়েছিল এক্স সংখ্যক প্রশ্নের, তাহলে ভুল উত্তর দিয়েছিল কত সংখ্যক প্রশ্নের। আপনি বলবেন যে টোটাল প্রশ্ন হচ্ছে 60টা, 60টার ভিতরে যদি এক্সটার উত্তর সঠিক দেয়, তাহলে এই যে 60 - এক্স সংখ্যক প্রশ্নের উত্তর ভুল দিবে। এখন প্রশ্নে আমাকে বলে দিছে যে একটার সঠিক উত্তর দিলে 2 নম্বর পাবো, তাহলে আমি সঠিক উত্তর দিছি এক্স সংখ্যক প্রশ্নের, তাহলে আমি কত নম্বর পাবো, 2x পাবো। এখান থেকে আবার নেগেটিভ মার্কিং হবে, কেন, কারণ আমি এই যে 60 - এক্স সংখ্যক প্রশ্নের উত্তর ভুল দিছি, তো এই যে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আমার 1 নম্বর করে কাটা যাবে। তো এই যে সঠিক যেগুলো করছি তার জন্য যে নম্বর পাইছি, আর ভুল যে উত্তর দিছি তার জন্য যে নম্বর পাইছি, এই দুইটা নেগেটিভ করলে মানে কাটাকাটি করলে আমার আলটিমেটলি থাকে কত, 39 নম্বর থাকে। সো এটা যদি ক্যালকুলেশন করি, 2x - 60 মাইনাস মাইনাসে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 39। তাহলে খেয়াল করেন, 2x আর এক্স মিলে কত হয়ে যাবে, 3x হয়ে যাবে। 60 আর 39 মিলে কত, 99 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত, এই যে 33। তাহলে আমি কতগুলা প্রশ্নের সঠিক উত্তর দেই, 33টি প্রশ্নের সঠিক উত্তর আমি পরীক্ষায় দেই। এইটাই উত্তর, যে 60টা প্রশ্নের মধ্যে 33টা প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিতে পারি। সো আমাদের নেক্সট ক্লাস আবার রোববার, না, রোববারে ক্লাস হবে আমাদের।
আজকে দিয়ে 60টা ক্লাস শেষ আমাদের অলরেডি। বাংলাদেশ ব্যাংকের বোধহয় আর একটা কি দুইটা প্রশ্ন বাকি আছে, মানে এডির। অফিসারের তো আছে, অফিসারগুলো আমরা পরে করব, মানে ধাপে ধাপে করব। আগে মানে নবম গ্রেডের গুলো শেষ করতেছি, তারপরে দশম, তারপরে ক্যাশ ফ্যাশ যা আছে ওগুলো দেখব। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।